আসসালামু আলাইকুম। আশা করি সবাই বেশ ভালো আছেন। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়ের আগে মার্ক ছিল হচ্ছে 10, এখন সেই মার্কটা হয়ে গেছে 15। অর্থাৎ আমরা আজকে কথা বলতে যাচ্ছি নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন নিয়ে। চিন্তা করেন, আগে ছিল 10, অনেকে হচ্ছে এটাকে অবহেলা করতো, মনে করতো যে পরীক্ষার হলে একদিন, পরীক্ষার আগে একদিন বা 2 দিন পড়বো অথবা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো সলভ করে যাব, সেই সুযোগ কিন্তু এখন আর নাই। এখন কিন্তু মার্ক হয়ে গেছে 15, অর্থাৎ হিউজ একটা মার্ক, ম্যাথের সমান একটা মার্ক। যদিও ম্যাথে 5 মার্ক বাড়ছে, তো আমাদের এই জায়গাটা কিন্তু এখন আর অবহেলা করার কোনো সুযোগ নাই। এখন কিন্তু এটা আমাদের একটু ভালো মতো পড়তে হবে। তো আমরা আজকে একটা গাইডলাইন দিব, এই গাইডলাইন আলোকে আপনি যদি মোটামুটি পড়াশোনা করতে পারেন তাহলে আশা করি আপনার এই সাবজেক্টের একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে। তো আমরা হচ্ছে আজকে নৈতিকতার গাইডলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। প্রথমে আমরা একটু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করি, ঠিক আছে? তো দেখেন যে প্রিভিয়াস ইয়ারে কোন কোন জায়গাগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। যে মূল্যবোধের শিক্ষা এবং সুশাসনের সংজ্ঞা, মূল্যবোধের শিক্ষা এবং সুশাসনের সংজ্ঞা, সুশাসনের সংজ্ঞা থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে যে এই সংজ্ঞাটা কে প্রদান করছে। হ্যাঁ, এগুলো নিয়ে প্রশ্ন আসে ব্যাপক। তারপর আসেন যে মূল্যবোধ এবং সুশাসনের সাধারণ ধারণা, ধারণা থেকে প্রশ্ন আসে, ধারণা থেকে 19 বার আসছে। আর সুশাসনের সংজ্ঞা এবং মূল্যবোধের শিক্ষা থেকে 35 বার আসছে। তারপর আসেন মূল্যবোধের সাথে সুশাসনের সম্পর্ক, সম্পর্ক থেকে প্রশ্ন আসছে 9 বার। মূল্যবোধ এবং সুশাসনের গুরুত্ব, এখান থেকে প্রশ্ন আসছে 8 বার। মূল্যবোধ এবং সুশাসনের উপযোগিতা এবং অভাবজনিত প্রভাব, মূল্যবোধ না থাকলে কি হয়, সুশাসন না থাকলে কি হয়, এই টাইপের প্রশ্ন আসছে 8 বার। মূল্যবোধ এবং সুশাসনের উপাদান থেকে প্রশ্ন আসছে হচ্ছে 6 বার। জাতীয় জীবনে প্রভাব থেকে প্রশ্ন আসছে হচ্ছে 6 বার। তার মানে দেখেন, মোটামুটি এই জোনগুলো থেকে কিন্তু প্রশ্ন হচ্ছে। এখন সুশাসন থেকে আমরা কি জানবো? আমাদের যে জিনিসটা জানতে হবে কি, প্রামাণ্য সংজ্ঞা। কি জানতে হবে? প্রামাণ্য সংজ্ঞা। যেমন দেখেন ম্যাককরনি কি বলছে, যে সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে শাসিত জনগণের, শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বোঝায়। তাহলে আপনি একটা কিওয়ার্ড দিয়ে মাথায় রাখেন, কিওয়ার্ডটা কি? যে শাসক শাসিত। তাহলে ম্যাককরনির সংজ্ঞার মধ্যে শাসক শাসিত এই কথাটা আছে। তো আপনি পুরো সংজ্ঞা তো মনে রাখতে পারবেন না, জাস্ট একটা বা দুইটা কিওয়ার্ড মনে রাখবেন যেন এটা দেখে আপনি বুঝতে পারেন। যেমন মিশেল ক্যামডেসাস, ওনার সংজ্ঞাতে আবশ্যক কথাটা আছে, যে রাষ্ট্রের সকল ধরনের উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক। কি সুশাসন আবশ্যক? কফি আনানের সংজ্ঞার মধ্যে আছে স্বচ্ছতা এবং সক্ষমতা। সুশাসন মানবাধিকার, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা, জনপ্রশাসনের স্বচ্ছতা ও সক্ষমতাকে নিশ্চিত করে। তাহলে দেখেন এই কিওয়ার্ড গুলো দিয়ে আপনি মাথায় রাখতে পারেন জিনিসগুলোকে। যেমন জাতিসংঘের সংজ্ঞার মধ্যে আছে কি, মৌলিক স্বাধীনতার উন্নয়ন। ইউএনডিপির সংজ্ঞার মধ্যে আছে কি, সকলের অংশগ্রহণ। বিশ্বব্যাংকের সংজ্ঞার মধ্যে আছে টেকসই উন্নয়ন। সুশাসন রাষ্ট্রের টেকসই উন্নয়ন সাধন করে, টেকসই উন্নয়ন সাধন করে। তার মানে এভাবে কিওয়ার্ড দিয়ে আপনি মাথায় রাখতে পারেন। এখন দেখেন সুশাসনের ধারণা কাল, কে কত সালে সুশাসনের ধারণা দিচ্ছে। যেমন বিশ্ব ব্যাংক হচ্ছে সর্বপ্রথম ধারণা দেয়, সুশাসনের ধারণা সর্বপ্রথম দেয় কি, বিশ্ব ব্যাংক 1989 সালে, এডিবি দেয় 95-তে, আইএমএফ দেয় 96-তে, ইউএনডিপি দেয় 97-তে, আইডিএ দেয় 98-তে। এভাবে আপনার এই জিনিসগুলো একটু অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন হয়। ওকে। তারপর আসেন যে সুশাসনের উপাদান, সুশাসনের উপাদান এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কয়েকটা স্টার দেওয়া যেতে পারে, 5 স্টার দেওয়া যেতে পারে, ঠিক আছে? এগুলো একটু মাথায় রাখবেন। ঠিক আছে। তাহলে দেখেন, এখান থেকে আমরা মাথায় রাখবো যে কোন প্রতিষ্ঠান সুশাসনের উপাদান কয়টা বলছে। তো এগুলো আপনি একটু আহ, মাথায় রাখতে পারেন এভাবে। যেমন দেখেন ইউএনডিপি, এন থেকে 9, এন তো হচ্ছে 9, তাহলে এই যে এখানে 9টা উপাদান। আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক, এফ থেকে 5, এই যে 5টা। ঠিক আছে। তারপর হচ্ছে জাতিসংঘ, আহ, আপনি জাস্ট এভাবে একটু চিন্তা করে করে মাথায় রাখতে পারেন। যেমন ইউএনএইচসিআর, ইউএনএইচসিআর 5টা এখানে বর্ণ আছে, তাহলে এখানে কত হবে? উপাদান হচ্ছে 5টা। আমি এগুলো নিয়ে একটা ভিডিও করে দিব না, আপনারা যেন মাথায় রাখতে পারেন। আমি একটু অন্যভাবে মাথায়, মানে এইভাবে মাথায় রাখতাম, সবগুলো ইজিলি মাথায় থাকতো। এখন মনে পড়তেছে না এগুলো আর কি। যেমন দেখেন, রাষ্ট্রের স্তম্ভ কয়টা? 5টা। প্রথম হচ্ছে আইন বিভাগ, দ্বিতীয় নির্বাহী বিভাগ, তৃতীয় হচ্ছে বিচার বিভাগ, চতুর্থ গণমাধ্যম, পঞ্চম সুশীল সমাজ। পরীক্ষায় প্রশ্ন আসে, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ নিচের কোনটি? গণমাধ্যম। সুশীল সমাজ রাষ্ট্রের কত নম্বর স্তম্ভ? পঞ্চম স্তম্ভ। এভাবে মাথায় রাখবেন। ই গভর্নেন্স নিয়ে আমাদের মাথায় রাখতে হবে, যে
ই গভর্নেন্স 3 প্রকার সেবা দিচ্ছে, একটা হচ্ছে G2G, একটা হচ্ছে G2B, একটা হচ্ছে G2C। A2I এর পূর্ণরূপ হচ্ছে অ্যাক্সেস টু ইনফরমেশন, এটা নিয়ন্ত্রণ করে হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়। ঠিক আছে। ই পাসপোর্ট শুরু হয় হচ্ছে 22শে জানুয়ারিতে। ওকে, এভাবে একটু মাথায় রাখবেন। মূল্যবোধ, মূল্যবোধ থেকে আমরা চলেন কি কি পড়বো। তো এখান থেকে যে কিছু সংজ্ঞা টঙ্গা আছে, মূল্যবোধ কি? মূল্যবোধ হচ্ছে মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড। তাহলে আপনি কোন নীতি এবং কোন মানদণ্ডের আলোকে আপনার আচরণ পরিচালনা করতেছেন সেটাই হচ্ছে মূল্যবোধ। ওকে, তো এই পয়েন্টগুলো একটু পড়বেন, যে কতগুলো মনোভাবের সমন্বয়ে গঠিত অপেক্ষাকৃত স্থায়ী বিশ্বাস মানুষের বাহ্যিক এবং অভ্যন্তরীণ আচরণকে নিয়ন্ত্রণ করে। এটা ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে মূল্যবোধ কি করে মানুষের বাহ্যিক এবং অভ্যন্তরীণ আচরণকে নিয়ন্ত্রণ করে। মূল্যবোধ হচ্ছে আইনের ভিত্তি। আপনার যদি কোনো একটা দেশ, যদি দেশের মানুষজন যদি ভালো মূল্যবোধের অধিকারী না হয়, তাহলে যতই আইন থাকুক না কেন কোনো কাজ হবে না। ঠিক আছে। আবার আইন না থাকলেও যদি কোনো দেশের মানুষের মূল্যবোধ অনেক ভালো হয়, তাহলে ওই দেশ অটোমেটিক্যালি অগ্রগতি করবে। জাতীয় জীবনের দর্পণ স্বরূপ, মূল্যবোধকে বলা হয় জাতীয় জীবনের দর্পণ স্বরূপ। মূল্যবোধ নির্ধারিত হয় নৈতিকতার মাধ্যমে। এগুলো তো আসলে বোঝানোর কিছু নাই, পয়েন্টগুলো একটু কয়েকবার রিডিং করবেন। দেখেন, মূল্যবোধ এবং শিক্ষা। মূল্যবোধ গড়ে ওঠে দীর্ঘদিনের আচার আচরণ, বিশ্বাস এবং দৃষ্টিভঙ্গির সমন্বয়। মূল্যবোধ দৃঢ় হয় শিক্ষার মাধ্যমে, অর্থাৎ শিক্ষার মাধ্যমে আপনার মূল্যবোধটা অনেক শক্তিশালী হয়। মূল্যবোধের শিক্ষা শুরু হয় পরিবার থেকে, এটা অনেকবার পরীক্ষা আসছে। মূল্যবোধের শিক্ষা কোথা থেকে শুরু হয়? পরিবার থেকে, স্কুল থেকে নাকি? স্কুল হচ্ছে মানুষের সর্বপ্রথম প্রতিষ্ঠান। তো সরি, পরিবার হচ্ছে মানুষের জীবনের সর্বপ্রথম প্রতিষ্ঠান, এখান থেকে মানুষের মূল্যবোধ শুরু হয়। আপনার পিতামাতা যদি ভালো মূল্যবোধের অধিকারী হয়, আপনাকে সেই জিনিসগুলো শিখাবে। বা ফ্যামিলির অন্যান্য মেম্বাররা যদি ভালো মূল্যবোধের অধিকারী হয়, তার আপনি ওইটা দ্বারাই পরিচালিত হবেন। ঠিক আছে। মূল্যবোধ শিক্ষার প্রধান পদ্ধতি হচ্ছে দুইটা। কারাগার মূল্যবোধের শিক্ষা প্রদান করে। ব্যক্তি সহনশীলতার শিক্ষা লাভ করে মূল্যবোধের শিক্ষা থেকে। তাহলে সহনশীলতার শিক্ষা লাভ করে কি? মূল্যবোধের শিক্ষা থেকে। মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে সামাজিক অবক্ষয় রোধ করা, অর্থাৎ মূল্যবোধ যদি ঠিকঠাক থাকে তাহলে সামাজিক অনাচারগুলো আসলে হয় না। বিভিন্ন ধরনের মূল্যবোধ, এগুলো একটু রিডিং করবেন 2-3 বার, দেখবেন অটোমেটিক্যালি এগুলো মাথায় সেট হয়ে যাবে। ওকে। পরিবর্তনশীলতা, মূল্যবোধ এবং সংস্কৃতি। পরিবর্তনশীলতা কি বলেন তো? মূল্যবোধের একটি প্রধান বৈশিষ্ট্য, মানে বয়সের সাথে সাথে মূল্যবোধ পরিবর্তন হয়, সমাজভেদেও মূল্যবোধ পরিবর্তন হয়। ঠিক আছে। মূল্যবোধ এবং সংস্কৃতি। মূল্যবোধের চালিকা শক্তি হচ্ছে কি? সংস্কৃতি। অর্থাৎ আপনার সংস্কৃতি যেমন, আপনি সেভাবে পরিচালিত হবেন এবং সেভাবে আপনার মূল্যবোধটা নির্ধারিত হবে। চীন এবং ভারতের মূল্যবোধ অনেক বেশি পুরাতন। দেখেন, রাষ্ট্রীয় জীবনে মূল্যবোধ, সরকারি সিদ্ধান্ত প্রণয়নে যে মূল্যবোধগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, একটা কি? বিশুদ্ধতা, নিরপেক্ষতা, জবাবদিহিতা, সততা এবং স্বচ্ছতা। ওকে। একজন সরকারি কর্মকর্তাকে অবশ্যই এই মূল্যবোধগুলো ধারণ করতে হয়। মূল্যবোধের উপাদান হচ্ছে 10টা। এটা পরীক্ষা মাথায় আসে যে মূল্যবোধের উপাদান কয়টা? 10টা। কি কি? এগুলো একটু রিডিং করবেন কয়েকবার। মূল্যবোধের শ্রেণী বিভাগ। আহ দেখেন, কয়েক প্রকার শ্রেণী বিভাগ আছে, যে সামাজিক মূল্যবোধ, শিষ্টাচার, সততা, ন্যায়পরায়ণতা, সহনশীলতা, শৃঙ্খলা এবং সৌজন্যবোধ। আহ রাজনৈতিক মূল্যবোধ জিনিসগুলো কি কি দেখেন তো। এখান থেকে প্রশ্ন আসে, নিচের কোনটি রাজনৈতিক মূল্যবোধ? দেখেন, সংখ্যালঘিষ্ঠের সাথে সংখ্যাগরিষ্ঠের সহিষ্ণু আচরণ, এটা একটা রাজনৈতিক মূল্যবোধ। বিরোধী মতকে প্রচার এবং প্রসারে সুযোগ প্রদান করা, অর্থাৎ আপনার বিরোধী দল যারা আছে তাদেরকে আপনার, তাদের মতকে, তাদের আইডিওলজিকে আপনাকে প্রচার করতে দিতে হবে। বিরোধী দলকে রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা প্রদান না করে, এটা অবশ্যই একটা রাজনৈতিক মূল্যবোধ। নির্বাচনে জয় পরাজয় মেনে নেয়, এটাও একটা রাজনৈতিক মূল্যবোধ। রাজনৈতিক সততা, জবাবদিহিতা, জবাবদিহিতার মানসিকতা এবং সহনশীলতা থাকতে হবে। আইনসভাকে কার্যকর হতে সাহায্য করতে হবে। এখন আপনি যদি মনে করেন যে দিনের মধ্যে 50 বার ওয়াকআউট করেন সংসদে গিয়ে, তাহলে তো আপনি আসলে আইনসভাকে কার্যকর হতে সাহায্য করতেছেন না, বরঞ্চ বাধাগ্রস্ত করতেছেন। এগুলা রাজনৈতিক মূল্যবোধ। আচ্ছা, গণতান্ত্রিক মূল্যবোধ কি কি? এগুলো আমাদের জানতে হবে। এগুলো নিয়ে কিন্তু পরীক্ষায় প্যাচ লেগে যায়, এগুলো একটু ভালো মতো রিডিং করবেন। নীতিবিদ্যা। নীতিবিদ্যার আদর্শ হচ্ছে 4টা। একটা হচ্ছে সুখবাদ বা উপযোগবাদ। এটা, এই সুখবাদ প্রদান করা হচ্ছে জেরেমি বেন্থাম, ইংল্যান্ডের। বিচারবাদ, সম্পূর্ণবাদ এবং স্বজ্ঞাবাদ। ইচ্ছার স্বাধীনতার বিরুদ্ধ মতবাদ যেটা, সেটা হচ্ছে অদৃষ্টবাদ। অর্থাৎ ইচ্ছার স্বাধীনতা যেটা জিনিস, তার বিপরীত জিনিসটা হচ্ছে অদৃষ্টবাদ। ইমানুয়েল কান্ট ছিলেন একজন জার্মান নীতিবিজ্ঞানী। জাতীয় শুদ্ধাচার কৌশল শুরু হয় হচ্ছে 2012 সালে।
এটা পরীক্ষায় আসে যে কত সালে জাতীয় শুদ্ধাচার কৌশল আরোপিত হয়, এবং এটা বেশ কয়েকবার আসছে পরীক্ষায়। নীতিকথা নিয়ে যেখানে যে জিনিসগুলো আছে সেগুলো একটু পড়বেন, ঠিক আছে, এগুলো একটু রিডিং করবেন, তাহলেই হবে। আমাদের এরপরে পড়তে হবে উল্লেখযোগ্য দার্শনিকগণ, দার্শনিকদের কি কি অবদান রয়েছে, তারা কি বই লিখছে, এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। দেখেন, কার্ল মার্কস কি জার্মান দার্শনিক, তার মূল কথা হচ্ছে সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা করা। বার্ট্রান্ড রাসেল, উনি একজন ব্রিটিশ দার্শনিক, এই যে কোন দেশের দার্শনিক সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। তার কয়েকটা বই আছে, একটা হচ্ছে পাওয়ার, এ নিউ সোশ্যাল অ্যানালাইসিস, পলিটিক্যাল আইডিয়াস, হিউম্যান সোসাইটি ইন ইথিক্স অ্যান্ড পলিটিক্স। এটা হচ্ছে তার তিনটা বই। এই বইগুলো অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। তারপর আসেন গোবিন্দচন্দ্র দেব, যাকে আরেকটু ভাবে বলা হয় জিসি দেব। জিসি দেব, ঠিক আছে, গোবিন্দ চন্দ্র দেব। উনি হচ্ছে মানবিক দর্শনের প্রবক্তা, উনি একজন বাংলাদেশী দার্শনিক। ওনাকে কি বলা হয়? মানবিক দর্শনের প্রবক্তা। ওকে, মানবিক দর্শনের প্রবক্তা। তার একটা বই আছে আইডিয়ালিজম, এ নিউ ডিফেন্স অ্যান্ড এ নিউ অ্যাপ্লিকেশন। তাকে বলা হয় নবনৈতিকতার প্রবর্তক, ঠিক আছে। আচ্ছা, দুঃখিত, উনি নবনৈতিকতার প্রবর্তক না, আরজ আলী মাতব্বর হচ্ছে নবনৈতিকতার প্রবর্তক, ঠিক আছে। এটা ভুল আছে, এটা ভুল আছে। আরজ আলী মাতব্বর হচ্ছে নবনৈতিকতার প্রবর্তক। ওকে। তারপর আসেন যে অধিকার, বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে অধিকারগুলো আছে, সেই অধিকারগুলো আমরা একটু মাথায় রাখবো। কোন অনুচ্ছেদে কোন অধিকার আছে, এগুলা থেকে প্রশ্ন চলে আসে, এগুলো একটু মাথায় রাখবো। ওকে। এই যে অনুচ্ছেদ 37, 38, 39, 40, 41, 44, এগুলো নিয়ে আমরা একটু মাথায় রাখবো। গুরুত্বপূর্ণ বই, যে কোন বই কে লিখছে, এই যে কয়েকটা বইয়ের আমি লিস্ট দিয়ে দিচ্ছি, এগুলো একটু ভালো মতো পড়ে ফেলবেন, হ্যাঁ, এগুলো থেকে পরীক্ষা আসে, এবং পরীক্ষা আসলে যেন আপনার মিস না হয়। তাহলে দেখেন তো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনগুলা, যে সংজ্ঞা আমরা ভালো মতো জানবো। তারপর হচ্ছে আহ বিভিন্ন সংস্থার আলোকে যে আমাদের কি উপাদান ছিল সুশাসনের, কোন প্রতিষ্ঠান কয়টা উপাদান দিছে সেটা আমাদের জানতে হবে। সুশাসন এবং নৈতিকতা নিয়ে যে অনুচ্ছেদ, জনস্বাস্থ্য নৈতিকতা 18 নম্বর অনুচ্ছেদ, সংবিধানের অধিকারের যে অনুচ্ছেদগুলো আছে সেগুলো জানবো। মূল্যবোধের উপাদান সম্পর্কে জানবো। হুম। মূল্যবোধের উপাদান কয়টা বলেন তো? 10টা। সুশাসনের অন্তরায় প্রতিবন্ধকতা, এগুলো নিয়ে আমাদের জানতে হবে। সুশাসন সম্পর্কিত আলোচিত গ্রন্থ যেগুলো, সেগুলো আমাদেরকে জানতে হবে। নাগরিকদের অধিকার ও কর্তব্য সম্বন্ধে আমাদের জানতে হবে। তার মানে দেখেন, এই যে আমাদের যে সিকোয়েন্সিয়ালি যেগুলো দিছি, এগুলো আপনারা একটু ভালো মতো পড়ে ফেলবেন। আর আরেকটা কথা বলে রাখি, আমাদের কিন্তু 51তম বিসিএস এর জন্য টার্গেট 51 কোর্সটা চলমান। আপনারা চাইলে আমাদের কোর্সে যুক্ত হতে পারেন একটা গোছানো প্রিপারেশন নিতে। আর এই যে নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনের বেসিক বই, আমার দাগানো পিডিএফ আছে, আপনারা যদি এই পিডিএফটা নিতে চান, আমাকে অবশ্যই আমাদের যে পেজ আছে, পেজে মেসেজ দিলে আপনারা পেয়ে যাবেন। তো পরবর্তী কোনো একটা ক্লাস আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।